একটু এসে আসি। আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আড়াইট বাংলাদেশের পক্ষ থেকে আজকে আমাদের তৃতীয় সেশনের আয়োজনে সবাইকে ধন্যবাদ, স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এই সেশনে আমাদের দুইজন সম্মানিত ডেইরি খামারি ভাই, তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আমাদের প্রথম পার্টে আসবে আবুল হাসান চৌধুরী সাগর। তার খামারের নাম হলো এগ্রো ফার্মস লিমিটেড, চৌধুরী এগ্রো ফার্মস লিমিটেড। তো তাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাগরকে এখানে আমন্ত্রণ জানানোর একটা বিশেষ লক্ষ্য হলো, আমরা সাগরের খামারের সাথে অনেকদিন ধরে জড়িত এবং আমাদের আড়াইল প্রজেক্টের সাথে সে প্রথম থেকে একবারে জড়িত ছিল, সেই শুরু থেকে 2016 সাল থেকে। এবং আমরা এই কয়েক বছরে দেখেছি সে আসলে একজন প্রোগ্রেসিভ খামারি এবং সে তার খামারটাকে আমি বলবো একবারে খুব খারাপ অবস্থা থেকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসছে। এবং তাকে আমি দেখছি তার পরিবর্তনের জন্য কোনো কিছু আসে নিচ থেকে, সে হলো নিচ থেকে এটা খামারের উন্নতির জন্য যা কিছু করার সবকিছু করে। এটা হলো সব খামারিদের জন্য আমি মনে করি শিক্ষণীয় একটা বিষয়। এবং আমরা প্রথম যখন খামারে গেছিলাম তখন দেখছিলাম যে তার খামারে পাহাড়ের গায়ে একটা খামার, সেখানে বিদ্যুৎ নাই, পানি নাই, এই পর্যায়ে। কিন্তু এখন যদি আমরা এখানে যাই, দেখবো যে তার খামারটা খুব একটি বড় না, কিন্তু খামারটা দেখলে আসলেও ভালো লাগে আর কি। সে নিজ থেকে চেঞ্জ গুলো করছে আর কি। কেউ কিন্তু তাকে, আমার মনে কেউ কখনো তাকে বলে নাই। সে নিজ সব থেকে বড় হয়ে থেকে অনেক লেখাপড়া করে, পড়াশোনা করে, দেখে করে, বেশি করে শিখছে, শিখে সে এই পর্যায়ে আসছে। আরো একটা বড় ব্যাপার যেটা আমি তার ভিতরে দেখছি, সে হলো বাই দিস টাইম সে শুধু ফ্লুইড মিল্ক, শুধু মিল্কের উপরে কিন্তু ইয়ে নাই। সে মূল থেকে নিজ থেকেই শত প্রণোদিত হয়ে তার খাবার থেকে মিল থেকে কিছু মিল্ক প্রোডাক্ট অলরেডি বের করছে। তার ভিতরে ইয়োগার্ট আছে, ভিতরে ঘি আছে, যার ভিতরে বাটার আছে। এই ধরনের কিছু কিছু প্রোডাক্ট অলরেডি সে মার্কেটে নিয়ে আসছে। এবং চিটাগামে সম্ভবত তার আউটলেট আছে। এবং আরেকটা বড় ব্যাপার হলো, সে আমাদের আড়াইহাতের প্রোগ্রামের সাথে জড়িত এবং আমরা তার খামারের মিল্ক আড়াইহাত প্রোগ্রামের সাহায্যে আমরা সরাসরি মনিটর করি। এবং একটা কথাই বলি যে তার মিল্ক আমরা যত মনিটর করি, যে ওয়ান অফ দ্য বেস্ট মিল্ক, আমরা যেসব মিল্ক আমরা মনিটর করি তার মিল্কগুলো ওয়ান অফ দ্য বেস্ট মিল্ক এবং কোয়ালিটি খুবই ভালো। এবং আর একটা কথা আমি প্রথমে বলে রাখি যে তার খামারে আমাদের 6 মাসের একটা স্টাডি ছিল এবং 6 মাসের স্টাডিতে আমরা দেখছি এই 6 মাসে তার খামারে আমরা কোনো ক্লিনিক্যাল ম্যাস্টারিস পাই নাই। এটা একটা বড় দিক তার খামারের। এবং গত সেই লাস্ট টাইম যখন দেখছি, সাধারণত বাংলাদেশে দেখা যায় সিরিয়ায় আমরা দেখছি যে সাধারণত তাপমাত্রা বাড়ার সাথে সাথে সোমাটিক সেলের পরিমাণ কিছুটা বেড়ে যায়। তারপরেও সাগরের খামারে সোমাটিক সেলের পরিমাণ কিন্তু যে আমাদের থ্রেশহোল্ডের ভিতরে, এটা বড় দিক। তো আমি সাগরকে এখন বলবো তার বক্তব্য উপস্থাপনের জন্য। থ্যাংক ইউ সাগর। ওয়েলকাম নিজাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ারা সবাই, আমি স্টার্ট করি সাস্টেইনিং ডেইরি ফার্ম ইন বাংলাদেশ। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো, দ্যাটস ইট। আপনারা সবাই আমার চেয়ে সিনিয়র, বাট আমার যতটুকু পসিবল আমি আমার দিকটা একটু শেয়ার করি। দেখা যাচ্ছে ভাইয়া? সবাই দেখতে পাচ্ছেন? হ্যালো? জি, আমরা দেখতে পাচ্ছি। আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, প্রেজেন্টেশনে খুললেন, স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা। জি, দেখতে পাচ্ছেন না? হ্যালো? হ্যালো? জি, মাইক ক্লিয়ার। Okay, thank you. So basically sustaining dairy farm in Bangladesh, এটা বলতেই আমরা স্টার্টিং এ বুঝি যে মানে টিকে থাকা, ডেইরি ফার্মিং করে টিকে থাকা আমাদের দেশে। তো আমার যেটা মনে হয়, এই আমার অলমোস্ট 5 বছর আমার ফার্মিং এর বয়স। আমি মেনলি ডেইরি নিয়েই কাজ করি, আমি বিল করি না,
বা গোট বিফ অন্য কিছু করি না, ফুল কনসেন্ট্রেট অন ডেইরি। তো আপনাদের দোয়ায় যতটুকু পেরেছি এখন পর্যন্ত সাস্টেইন করতে পেরেছি। তো একটু সেটাই শেয়ার করবো যে হাউ আই সাস্টেইন বেসিকলি। আমি এমডি আবুল হোসেন চৌধুরী, আমার ফার্মের নাম চৌধুরী একজন, ফৌজদার ছিলেন। তো বাংলাদেশে আমাদের around 60,000 registered farm আছে ডিএলএস 2018 এর ডিএলএস এর রিপোর্ট অনুযায়ী। আর আমাদের মিল্ক প্রোডাকশন ছিল 9.4 মিলিয়ন টন, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল 15.4। দ্যাট মিনস আমাদের রিকোয়ারমেন্ট ইজ অলওয়েজ হাই বাট প্রোডাকশন লো। আমরা কিন্তু প্রোগ্রেসিভলি, আমি হয়তো এখানে গ্রাফস এন্ড এভরিথিং ইনক্লুড করতে পারছি না বা পারিনি। থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে ওয়েট করার জন্য থ্যাংক ইউ। সব বিষয়টা একটা সমস্যা হয়ে গেল। এনিওয়েজ, যেটা বলছিলাম, ভাইয়া যদি পরের স্লাইডে যেতেন দেলোয়ার ভাই। জি, তো আমাদের মিল্ক প্রোডাকশন যেটা আমাদের রিকোয়ারমেন্ট, এর চেয়ে কিন্তু আমাদের প্রোডাকশন সবসময়ই কম ছিল, বাট প্রোগ্রেসিভলি আমাদের প্রোডাকশন বাড়ছিল, যেটা আমি বলতেছিলাম আর কি। তো 2019 এবং 2020-এ যেটা হয়েছে, আবার চলে যাচ্ছে। হ্যালো, স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, দেখা যাচ্ছে তো? জি, দেখা যাচ্ছে। দেলোয়ার ভাই, আপনি পরের স্লাইডে যেতে পারেন। হ্যাঁ, তো এই অপরচুনিটিস গুলোর কথাই আমি বলছিলাম যে আমাদের আসলে ডেইরি ফার্মটা সাস্টেইন করার জন্য, মানে টিকে থাকার জন্য মূলত যেই ধরনের অপরচুনিটিস আমরা দেখতে পাই, এই অপরচুনিটিস গুলা আমি মেনশন করেছি অলরেডি। প্রবলেমের কারণে হয়তো আমাকে আবার বলতে হচ্ছে। ইন্সপাইরেশন পেয়েছি আমরা অনেক গভর্নমেন্ট থেকে, অনেক ইয়াং এন্টারপ্রেনার্স আসছে, ডেইরি অ্যাসোসিয়েশন হচ্ছে অনেক স্ট্রং, বাই প্রোডাক্টে সবাই অনেক ফোকাস হয়েছে, অনেক নলেজেবল ফার্মার্সরা আসছে যারা স্কিল ভেটেরিনারিয়ান্স এর হেলথ এর থ্রুতে আমরা অনেক এগোতে পারছি। তো এগুলো বেসিক্যালি আমাদের অপরচুনিটি। আমরা যদি এর পরে দেখি, নেক্সট স্লাইডে যদি যাই, আমাদের অনেক চ্যালেঞ্জেসও আছে, যেগুলি 2019 এবং 2020-তে আমরা দেখেছি। যেমন 2019-এ আমাদের যেই প্রবলেমটা হয়েছে, মিল্ক প্রোডাকশন একটু লো হয়ে গেছে, মিল্ক প্রোডাকশন ডাউন হয়ে গেছে ডিউ টু অ্যাডাল্ট্রেশন। অনেক বড় বড় কোম্পানি কিছু অ্যাডাল্ট্রেশন ইস্যুস নিয়ে অনেকে ডিমোটিভেটেড হয়েছে, মিল্ক প্রোডাকশন কমছে। অ্যান্ড এরপরে গিয়ে 2020-তে আমরা আবার এই কোভিড-19 প্যান্ডামিকের কারণে আমরা হয়তো আবার একটা মানে সিস্টেম লসে পড়ে গেছি, যার কারণে আমাদের যে প্রোগ্রেসিভ প্রোডাকশনটা হচ্ছিল সেটা হয়তো বা কিছুটা থেমে গেছে। হয়তো এটা বছর শেষে আমরা ওই গ্রাফটা পেয়ে যাব। এরপরে যদি আমরা দেখি, দেলোয়ার ভাই, what do we need to sustain in the dairy? এখন যেই কন্ডিশনই আমাদের এখন আছে 2019-20 অথবা এই যাবত নাগাদ বাংলাদেশে ছিল, কিন্তু আমার বিষয়টা হলো যে দেশে যেহেতু আমাদের দরকার মিল্ক প্রোডাকশন অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড, আমাদের অনেক বেশি প্রোডাকশন দরকার। সেজন্য আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সাস্টেইন করতে হবে, টিকে থাকতে হবে।
তো আমাদের কি দরকার সাস্টেইন করার জন্য? আমি যেটা বেস মনে করি সেটা হলো একটা লং টার্ম ফার্মিং প্ল্যান লাগবে। আমরা মোস্টলি যেটা করি, আমরা ফার্ম করার সময় এটা খুব শর্ট টার্ম একটা চিন্তা করে যে গরু কিনলাম, দুধ আসলো, একটা স্টাফ রাখলাম, দুধ সেল করলাম, এটা এরকম না। ইটস নট লাইক দ্যাট। এটা একটা টোটাল ব্রিডিং, একটা আর্ট। ডেয়ারি ফার্মিংটা পুরো একটা আর্ট। তো একটা আর্ট খুব অল্প সময়ে সম্ভব। তো এই জন্য একটা লং টার্ম ফার্মিং প্ল্যান দরকার, আর একটা অ্যাসোসিয়েশন দরকার স্ট্রং, সেখানে আমাদের সবার একটা কোলাবোরেশন থাকবে। বিকজ ওই যে মানে একসাথে কাজ করলে কিন্তু অনেক কিছু স্ট্রঙ্গার হয়। অন টপ অফ দ্যাট আমাদের গভর্নমেন্টের হেল্প দরকার, ডেফিনেটলি সাবসিডি, যেটা সবসময় সব সিনিয়র্সরা বলে আসছেন, আমিও হয়তো একটু অ্যাড করলাম। আর একটা কন্টিনিউয়াস রিইনভেস্টমেন্ট পিরিয়ড কিন্তু এই ডেইরি ফার্মিং এ লাগে, যেটা রিইনভেস্টমেন্ট আমি এই জন্য বলবো, আমি বলতে চাই না যে সবসময় নিজে থেকেই দিতে হবে। আপনি ফার্মিংটা স্টার্ট করেন, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আপনি কিছু গেইন করেন, সেখান থেকে আপনি আবার রিইনভেস্ট করেন। এভাবে কিন্তু আপনাকে 4 to 5 years 6 years একটা রিইনভেস্টমেন্ট প্রসেসে থাকতে হবে। কারণ আপনার হেইফার বাড়বে, আপনার নিজের ব্রিড তৈরি হবে, এইগুলি কিন্তু আপনার রাখতে হবে। আপনার বাই প্রোডাক্টের জন্য হয়তো একটা ফ্যাক্টরি করতে হবে। আপনার বিজনেসটাকে আগায় নেওয়ার জন্য একটা রিইনভেস্টমেন্ট পিরিয়ড আপনাকে মানে এটা ধরে নিতে হবে আর কি। সবাই কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো এই বিষয়গুলি একটু খেয়াল রাখলে আমার মনে হয় মানে এগুলোকে একটা থাম্বনেল ধরে আমরা সাস্টেইন করার দিকে এগিয়ে যেতে পারি আর কি। দেলোয়ার ভাই যদি নেক্সটে যান, সেখানে আমি ডেইরি ফার্মের 3টা বেস, আমার যেটা মনে হয় এই 3টা হলো ডেইরি ফার্মের বেস। সেটা হলো ফার্স্ট আমাদের ব্রিডটা ঠিক থাকতে হবে। যেহেতু কাউজ আর আওয়ার মেশিন, গরুটা আমাদের মেশিন, তো আমরা ভালো মেশিন যদি না থাকে আমরা কোনোভাবে ভালো আউটপুট পাবো না। তো একটা ভালো ব্রিড থাকতে হবে। সেকেন্ড হলো আমাদের ফিড। ওই ব্রিডটাকে যদি আমরা আবার পারফেক্ট ফিড দিতে না পারি, তাইলে কিন্তু আমাদের ব্রিডটা কাজে আসলো না। তাইলে ব্রিডের পরে আমরা ফিডটা ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমাদের যেটা লাগে, এই দুইটা থেকে আউটকাম বের করতে হইলে ব্রিড এবং ফিডের কম্বিনেশনের যে মেশিনটা আপনার কাছে আছে, সেটাকে আপনি একটা পারফেক্ট ম্যানেজমেন্টে ফেলতে হবে। ফেললে আপনি দেখবেন যে আপনার টোটাল ডেইরি ফার্মের সাইক্লিংটা স্ট্যান্ডার্ড এ দাঁড়াবে। তো আমার কাছে এই জন্য এই 3টাকে বেস মনে হয়। এরপরে যদি আমরা দেখি স্টেপস টু আ সাস্টেইনেবল ডেইরি বিজনেস, মানে কি কি স্টেপ নেওয়া যায় একটা ডেইরি বিজনেসকে সাস্টেইন করতে হইলে, টিকে থাকতে হলে, এটা যে কোনো কন্ডিশনে। আমাদের দেশে হয়তো এখন কন্ডিশন খুব খারাপ, বাট আমি মনে করি যে এটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হলো আমি একটা ফ্যাক্টরি আর একটা ডেইরি ফার্মকে একটু কম্বিনেশন করে জিনিসটা বলছি আর কি। হ্যাঁ, সেটা হলো আ ফার্ম ইজ এ ফ্যাক্টরি, কাউজ আর দ্য মেশিন। একটা ফার্ম হলো একটা ফ্যাক্টরি, গরুগুলো হলো এই ফার্মের মেশিন, আর খাবারটা হলো ফুয়েল, এই তেল দিতে হবে গরুকে। আর শেড এন্ড আদার ফ্যাসিলিটিস আর দ্য মেইনটেনেন্স। শেড অন্য ফ্যাসিলিটি গুলো হলো মেইনটেনেন্সের মধ্যে পড়ে। মিল্ক কাপস আর দ্য আউটকামস অফ অ্যাজ আ র ম্যাটেরিয়াল আর কি। আর এই ফার্ম থেকে, এই ফ্যাক্টরি থেকে আপনি কি কি পাচ্ছেন? মিল্ক, তারপরে বাচ্চা, গুলি আমাদের র ম্যাটেরিয়াল আমরা পাচ্ছি। আর এই র ম্যাটেরিয়াল গুলো ইউজ করে বাই প্রোডাক্ট বানাতে হবে, যেটা হবে আমাদের ফিনিশড গুড। আর একটা স্ট্রং মার্কেটিং লাগবে চ্যানেল, উইথ রেজিং অ্যাওয়ারনেস অবশ্যই রেজ করতে হবে। কারণ আমাদের যেহেতু লিটারেসি এখন হয়তো অনেক বেশি, বাট সত্যি অর্থে আমাদের যেহেতু পভার্টি এখনো অনেক আছে, আমাদের অনেক বেশি অ্যাওয়ারনেস লাগবে। প্লাস অনেক অ্যাওয়ার লোকও কিন্তু অ্যাওয়ার না যে আমাদের আসলে কি দরকার হেল্পের জন্য। তো ওই অ্যাওয়ারনেসটা লাগবে। আর কিছু ইনোভেটিভ আইডিয়াস লাগবে। আমরা আসলে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। আমরা অনেকে আউট অফ দ্য বক্স চিন্তা করি। জি ভাইয়া, সরি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জি।
সো এই আউট অফ দ্য বক্স চিন্তাটা আমাদেরকে করতেই হবে। এইগুলি এই স্টেপস, এই 7টা স্টেপ আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট একটা ডেইরি ফার্মকে মানে যদি পরে দেখি দেলোয়ার ভাই, আমি আমার ফার্মের কিছু স্টেপস যেগুলি আমি নিয়েছি, আমি কিছু ফটো আসলে সবসময় আমাদের সিনিয়র্সরা এই যে এখানে ভাইয়ারা আছে ওনারা সবসময় বলেন কিন্তু মানে ফার্ম ভিজিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসগুলা প্র্যাকটিক্যালি না দেখলে কখনোই বোঝা যায় না। তো আমি এই জন্য কিছু আমার স্টেপস যেগুলি আমি নিয়েছি এই লাস্ট 5 ইয়ার্সে আমি কিছু ফটো শেয়ার করবো, সাথে আমি কিছু বলবো আর কি কিভাবে আমি এগুলি করলাম এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সাস্টেইন করতে পেরেছি। তো এইটা আমাদের একটা মিল্কিং শেড। এখানে আমরা ড্রাই ইউনিট থেকে গরুগুলা কালভিং হওয়ার পরে আমাদের এই শেডে নিয়ে আসি, এখানে ওরা মিল্কিং হয়। এখানে শুধুই এখানে 2টা গ্রুপ আছে, একটা হলো যেগুলি হাই ল্যাক্টিং, মিড ল্যাক্টিং, তারপরে মানে এন্ড অফ দ্য ল্যাকটেশন। আমি কয়েকটা গ্রুপে, আমি খুব গ্রুপ হাউসিং জিনিসটা পছন্দ করি। অনেক ছোট ফার্ম বাট গ্রুপ করে যদি আমরা করি এটার একটা মজা আছে। তো সাস্টেইন করতে হলে গ্রুপ হাউসিং এর জন্য তো এখানে এই যে কাউ ব্রাশ আছে, অটোমেটিক কাউ ব্রাশ, এটা ওদের ইয়ের জন্য, কমফোর্টের জন্য। কমফোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা একটা কমফোর্টেবল মিল্কিং শেডের একটা স্টেপ যেটা আমি নিয়েছি ইন লাস্ট 5 ইয়ার্স। আমার কাছে মনে হচ্ছে যে ইট ইজ ইম্পর্টেন্ট। এরপরে যদি দেখেন অলওয়েজ ড্রাই বেডিং। আমি কিন্তু এইটা গত পরশুদিন আমি ফার্মে যাইনি, আমি বললাম যে ক্লিক করতে, এখানে গত পরশুদিন বাম পাশের ছবিটা ক্লিক করে পাঠানো হয়েছে। তো এইভাবেই অ্যাকচুয়ালি মানে একদম অলওয়েজই ড্রাই আমরা মেনটেন করতে চেষ্টা করি। খুব বেশি কোনো খরচ না কিন্তু এটা, কারণ এইটাতে কত টাকার বালি লাগে, খুব বেশি না। আর মানে এইটার ম্যানেজমেন্ট আমি মনে করি ইজ মোর ইজিয়ার। আপনি যখন কিউবিক্যাল সিস্টেমে যাবেন আপনার ফিসিস গুলা বাইরে পড়বে, আর্ডার গুলি ভালো থাকবে। তো আপনাকে অলওয়েজই কমফোর্টের দিকে খেয়াল দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। আপনি নিজে যদি কমফোর্টেবলি ডিনার না হয়, আপনি দেখবেন রাতে ঘুম হচ্ছে না। আর গরু যদি পারফেক্টলি রেস্ট নিতে না পারে, মিল্ক প্রোডাকশন হবে। তো আমরা যদি কমফোর্ট ফিল না করি, আমরা যদি সার্ভিস দিতে না পারি, গরু কমফোর্ট ফিল না করলে গরু কিভাবে সার্ভিস দিবে? তো এই একটা থট আমি বসে বসে নিজে চিন্তা করতে করতে আমি একটা গরুকে কমফোর্ট দেওয়া স্টার্ট করি। আর যখন থেকে কমফোর্ট দিচ্ছিলাম খুব প্রথম থেকেই আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে। এরপরে আরো কিছু স্লাইডসে আমি দেখাবো যে আমি কিভাবে কিছু চেঞ্জেস আনছি ছোট ছোট। এই সেটটা হলো আমাদের হেইপার গুলি যখন 10, 11, 12 মাস এজের থাকে, হেইপার গুলি এই সেটটাতে আমি রাখি। এই সেটটাকে আবার 3টা ভাগ আছে, যেহেতু আমার জায়গা কম, ফার্ম ছোট। তো এখানে এদেরকে মনিটরিং করি প্রত্যেকটা শেডে ঢুকি। এই শেডটাতে একটু বেশি টাইম দেওয়া হয়, কারণ এখানে ইয়াং হেইপাররা থাকে। তো ওদের হেলথ এন্ড এভরিথিং আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এরাই মোস্টলি আমার ফিউচার। তো এখানে ঢুকে ওদের হেলথ ঠিক আছে কিনা, পারফেক্ট টাইমে ওরা হিটে আসতেছে কিনা, এই জিনিসগুলা আমার খুব পছন্দের জায়গা হলে মানে ইয়াং হেইপার ইউনিটটা। এখানে দেখেন ওরা খুব 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 বেশি স্পেস দেওয়া হয়েছে। এখানে যে স্পেসটা আমি ওদের হাঁটার জন্য দিচ্ছি অলমোস্ট 30 ফিট, এটা কিন্তু 10 ফিটেও না। বাট আমার কাছে মনে হয় মানে একটা গরুকে কমফোর্ট দিলে 2টা গরুর বেনিফিট পাওয়া যায়, এই জন্য আমি শুধু কমফোর্টে দিলেই। এরপরে যদি আসেন দেলোয়ার ভাই, এইটা দেখেন মোস্টলি কিন্তু আমার এর আগের থেকে আমি যেটা করেছিলাম, আমরা নেক রেল ইউজ করি। নেক রেইলে অনেক সময় আমরা কিন্তু
6 ইঞ্চি বাড়তি নেকরেলটা দেই, যাতে গরু একটা মানে ফিড এক্সেস বেশি পায়। বাট আমি আবার চিন্তা করতেছি যে ওদের এই যে নেকের এই জায়গাটায় আস্তে আস্তে ওই প্রেশার দিতে দিতে এই জায়গাটায় কিন্তু ওরা একটু বাধাপ্রাপ্ত হয়, এবং ওদের কেন জানি আমার কাছে মনে হয় যে একটু ডিসকমফোর্ট আছে। তো ওইটা চিন্তা করে আমি আবার এই সিস্টেমটা করলাম। এইটাতে মানে 100% ফ্রি অ্যাক্সেস টু ফিড। আমি যদি ভিডিও বা প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম, এখানে নিচে যে জিনিসটা আছে ওইটাকে নিচের পাইপটা থেকে স্প্রিং দেয়া আছে, গরু যত ইচ্ছে সামনের দিকে যেতে পারবে, এটা আবার স্প্রিং ব্যাক করে চলে আসবে। তো এখানে 100% এখন ওদের ঘাড়ে কোনো ফোর্স লাগতেছে না, মানে ভেরি কমফোর্টেবলি, এবং ঘাড় উঁচাও করতে পারতেছে খাবার মানে গ্রহণ করার সময়। তো এখানে আরো বেটার কমফোর্ট দিলাম আমি। এইটা করে আমার পুরান সেট থেকে একটা গরুকে তার হাই মানে মানে পিক যে কন্ডিশন, ওই কন্ডিশনে আমি মুভ করে উইদিন 7 days আমি 1 থেকে 3 লিটার দুধের প্রোগ্রেশন দেখছি, জাস্ট এই নেক রেইলের বদলে আমি যখন এই ফিড ব্যারিয়ার গুলা দিই। তো এরপরে দেখেন এই গেল ফার্মের কিছু গেম। এরপর আমরা যেটা করি ফিডে অনেক বেশি কনসেন্ট্রেট করি আর কি। সেটা হলো যে মানে কর্ন, আমরা কর্ন সাইলেজটা প্রডিউস করি, পুরো ফার্মেরটাই নিজে করি আলহামদুলিল্লাহ। এরপরে আমার যে এক্সট্রা থাকে সেটা আমি আমাদের কিছু আশপাশে ফার্মারদের কাছে বিক্রি করি। তো দেলোয়ার ভাই দেখা যাচ্ছে না স্ক্রিন? তো এখানে দেখেন ভেরি সিলেক্টিভ ব্রিডিং, মানে কর্ন সিলেকশন, সরি। সেখানে 100% মিল্কিং স্টেজটা মেনটেন করা ভেরি ইম্পর্টেন্ট, কারণ শুধু কর্ন সাইলেজ হলেই হয় না, ওই যে প্রত্যেকটা সেকশনে আপনাকে একদম ঢুকে যেতে হবে অনেক ডিপে। গরু নিয়ে যেভাবে দিন রাত চিন্তা হবে, সেরকম গরু খাবারটা নিয়েও দিন রাত চিন্তা করতে হবে যে পারফেক্ট খাবারটা দেওয়া সম্ভব হচ্ছে কিনা। তো এই জন্য মিল্কিং স্টেজটা এনশিওর করতে হবে। এনশিওর করে আমরা এভাবে সিলেক্ট করি আমাদের ল্যান্ড থেকে। তারপরে এগুলিকে আমরা দুইটা প্রসেসে, নেক্সট ফটোতে দেখবেন আমি দুইটা প্রসেসে আমাদের সাইলেজ গুলো করি আর কি। একটা হলো বাংকারে করি আমরা, বাংকার সিস্টেম, লার্জ বাংকার। এইগুলাতে আমার 4টা বাংকার আছে, সে নিচে 2টা, 2টা। এইগুলিতে আপনার 150 পাউন্ডস করে ক্যাপাসিটি আছে আলহামদুলিল্লাহ। তো এইখানে আমরা 100% চপিং করে ট্রাক্টর দিয়ে কম্প্যাক্ট করে আমাদের সাইলেজ গুলি রাখি সারা বছর। আর আরেকটা অপশন যেটা পরের ছবিতে দেখেন, সেখানে আমরা ব্যাগিং করি। এভাবে ব্যাগ করে এইগুলি মোস্টলি সেল করার জন্য ব্যাগিং করি, আর আমাদের ফার্ম ইউজ করাটা বাংকারেই থাকে। আর এরপর যদি ভিন্ন কিছু সেটা হলো মানে এই ফিডিং এর জন্য এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। এইগুলি মানে ফরেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা প্রসেস যেখানে সাইলেজটা এইভাবে আমরা কম্প্যাক্ট করি বাংকারে। আর ফিডিংটা 100% মানে রাফেজেস ফরেজেস এইভাবে মেনটেন করি। আর আমাদের আসলে এই দানাদার খাবার নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সিজ আছে। অনেক ফার্মারই আমরা মানে রেশনটা পারফেক্টলি করতে পারি না। তো আমি আমাদের সিনিয়র ভাইদেরকে বা আমাদের যারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছে সবাইকে রিকোয়েস্ট করবো, যদি পারফেক্ট কোনো নিউট্রিশনিস্ট দিয়ে আমাদেরকে যদি একটা কনসেন্ট্রেট প্রপার রেশিও অ্যানালাইসিস করে দেওয়া যায়, এটা বেটার হয়। বাট আমরা বাজার থেকে আসলে যেগুলি কিনি পারফেক্টলি ওগুলিতে মানে ভেজাল থাকার কারণে হয়তো আমরা ওই পরিমাণ প্রোটিন, কার্বোহাইড্রেট এগুলি পাই না। যাই হোক, ওইটা যতটুকু সম্ভব চেষ্টা করি ভালো কনসেন্ট্রেটটা কালেক্ট করার, সাথে এইসব রাফেজেস গুলি থাকে, গ্রিন পাউডার থাকে। এরপরে এইগুলি মেনটেন করার পরে একটা ছোট বাচ্চা থেকে, মানে মেশিনটা তো আমরা বানাই একদম ছোট অবস্থায়। আমি মেশিন বলতে গরুকে বুঝাচ্ছি, ফ্যাক্টরি হলো ফার্মটা। তো এই মেশিনটা যেহেতু নিজের হাতে বানাচ্ছি, এই যে মেশিনের পার্টস গুলি এই যে খাঁচাতে আছে, মেশিনটা বানানো স্টার্ট হলো, বাচ্চা জন্ম নিল, এরপরে এভাবে ইন্ডিভিজুয়ালি বাচ্চাগুলাকে খাঁচায় রেখে
ফুড মনিটরিং করে যত্ন নিয়ে প্রত্যেকটার আলাদা ট্যাগিং করে আস্তে আস্তে ওটাকে বড় করার কিছু স্টেপ, যেটা ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখেন আমার স্টাফ কম দিয়ে আমি সবসময় পাম্প চালাতে চাই, কারণ আমাদের দেশে ইলিটারেট স্টাফ অনেক বেশি, তো বেশি স্টাফ হলে গ্যাদারিংটাও বেশি হয়। আমার থটসগুলি আমি শেয়ার করছি আর কি আসলে। তো এই জন্য স্টাফ কম, মেশিনারিজ বেশি, মোর ইজিয়ার মেনটেনেন্স, এগুলোতে আমার বিলিভ। তো দেখেন এখানে এই স্টাফটা আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় সে নিয়ে যেত ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গরুকে ফিডিং করতে। তো আমি খেয়াল করলাম যে না, পরে সবার কমপ্লেন এই স্টাফের উপর যে সে তো দুধ খাওয়াইতে গিয়েই পুরো 1-1.5 ঘন্টা নষ্ট করে। তো আপনি পরের ছবিতে দেখেন আমি 5 days সেদিন থেকে এটা চিন্তা করছি আমি এটা চেঞ্জ করে কি করি। পরের ছবিতে দেখেন। সাগর আর একটু লাউডলি বলেন। জি, যা হ্যাঁ, থ্যাংক ইউ। জি, পরের ছবিতে দেখেন ওই স্টাফটাকে আমি আর এঙ্গেজ রাখিনি। আমি একসাথে আমার 8টা বাচ্চাকে 8টা ফিডার দিয়ে ওই স্টাফকে বলছি তুমি ফিডার গুলো সেট করে চলে যাও, বাচ্চা বাচ্চার মতো খাক। তাইলে আমার মেনটেনেন্সটা আরেকটু ইজিয়ার হয়ে গেছে। এইভাবে আসলে ফার্মে বসে বসে চিন্তা করতে থাকি আর আমি স্টেপ গুলো নিই। তো আমি মনে করি প্রথমে ফার্মারের এগুলি করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। ইট ডাজন্ট ম্যাটার আপনি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনি 500 কোটি টাকার মালিক, কোনো অসুবিধা নেই। আপনার ফার্মিং ইজ ফার্মিং, মানে আপনি কৃষক, মানে আপনার গরুর সাথে আপনাকে সময় দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আসেন আরেকটা ইয়েতে, এখানে ব্রিড নিয়ে আসলে আমি কিছু বলবো না, আমি চেষ্টাই করি। আমাদের মালিক ওমর ভাই ইজ ভেরি গুড ইন ব্রিড টপিক এন্ড ব্রিড সিলেকশন এন্ড এভরিথিং। তো আমি যেটা চেষ্টা করি, আমি ওই যে ট্রপিক্যালের সাথে আমার হলস্টিন, বাট আমি হলস্টিনের পার্সেন্টেজটা একটু বেশি রাখি। এটা আমার ব্যক্তিগত পছন্দ বলতে পারেন, বা আলহামদুলিল্লাহ আমার নেটওয়ার্কে কখনো অসুবিধা হয়নি কোনোদিন, এই জন্য। তো আমি হলস্টিন ব্লাডটা একটু বেশি রাখি। আর এখানে যদি আপনি দেখেন যে এটা একটা পিওর জার্সি আর এটা একটা পিওর হলস্টেইন। এখন পিওরটা আমি বলছি এটা কোনো মাপকাঠি নাই, বাট এগুলি আমার 3rd জেনারেশন বিধায় আমার কাছে মনে হচ্ছে যে দে আর পিওর। তো এগুলি লাস্ট 3 weeks ব্যাক কাপ। এই দুইটা ব্রিডই আমি মোস্টলি আমার ফার্মে ক্রস ব্রিডিং করি, অথবা ইন্ডিভিজুয়াল জার্সি থাকে অথবা হলস্টেইন থাকে, এগুলি খাঁচায় রিয়ারিং শুরু হয়। এরপরে আমি গ্রুপ হাউজিং এ যাই, স্মল গ্রুপ। পরের ছবিতে যদি দেখেন এগুলি স্মল গ্রুপ। এখানে এটা হলো স্মল গ্রুপ। দিয়ে এই স্মল গ্রুপ থেকে আরেকটা ছবিতে লার্জ গ্রুপটা মানে আমরা ইয়ে করি, মানে তাদেরকে মানে হিটে আসা পর্যন্ত অপেক্ষায় থাকি। হ্যালো দেলোয়ার ভাই, পরের ছবিটা যদি একটু দেখান। দেখেন এইটা আরেকটা, এখানে এখানে 10টা হেল্পারের একটা গ্রুপ যেগুলি প্রেগনেন্ট হয়ে গেছে, মিড প্রেগনেন্সিতে আছে। তো এইরকম প্রত্যেকটা জায়গাতেই ছোট ছোট গ্রুপ করা হয়েছে, মানে ছোট ফার্ম হিসেবে যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। এতে করে ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়, আপনার দেখতে ইজি হয়, গরুগুলোর দিকে খেয়াল দিতে ইজি হয়। ছবিগুলি একটু কুইক স্কিপ করা যাবে দেলোয়ার ভাই, আপনি জানেন, আমি সরি নিজে যে কন্ট্রোল করতে পারছি না। আর এইখানে দেখেন হুফ ট্রিমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে কিন্তু এইটা নিয়ে আমরা মোটেই কনসার্ন না। আপনি আমার এই গরুটার পশ্চাৎ দেখলেই বুঝবেন যে এই গরুটা নট আ ভেরি গুড কাউ। এই গরুটার ব্যাক অনেক উইক, পিছনের লেগ এর পশ্চাৎটা দেখেন ভেরি উইক। তো এই ছবিটাই আমার কাছে আছে, কারণ মোস্ট অফ দ্য টাইম এর হুকটাই আমাকে ট্রিমিং করতে লাগে, কারণ এর হুকটা ট্রিমিং করে দিলেও পশ্চাৎটা একটু ঠিক হয়।
আদারওয়াইজ ওর পশ্চারটা ঠিক থাকে না। সো এর মানে ব্যাক সাইড ইজ ভেরি উইক। সো এই হুড ট্রিমিংটা যে মতো ইম্পর্টেন্ট, এটা যারা একটু মানে ফ্রি গ্রেজিং সবসময় মাটিতে গরু থাকে তাদের জন্য একটু ভেরি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। আর আমরা যারা মানে কিউবিক্যাল হাউসিং, আমাদের যেহেতু কংক্রিটের ফ্লোর, আমাদের হুড ট্রিমিংটা একটু কম লাগে, বাট স্টিল এটা ইগনোর করা যাবে না, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট।